বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাবেক চাকরিচ্যুত একজন বিডিআর সদস্য। আমার নাম্বার ছিল ৬৬,৭৪৮। আমি গত ২০০৯ সালে ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারির পিলখানায় ঢাকায় একটি যে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছিল সেখানকার ক্ষতিগ্রস্ত একজন বিডিআর সদস্য, যেটাকে আমরা তথাকথিত বিডিআর বিদ্রোহ হিসেবে জানি। অ্যাকচুয়ালি আসল সত্যটা হলো পিলখানায় কোনো বিডিআর বিদ্রোহ হয় নাই। সেখানে একটি রাজনৈতিক মহল এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মদদে এবং এদের ইন্ধনে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলসকে দুর্বল করার জন্য একটি ষড়যন্ত্রমূলক পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়। আর সেই হত্যাকাণ্ডের বিচারের বলিদান দিতে হয় নিরীহ দেশপ্রেমিক 18,000 বিডিআর জওয়ানদের, এবং আমি সেই দলের একজন সদস্য। সেই 18,000 নিরীহ বিডিআরদের একজন সদস্য। প্রিয় ভাইরা, এই মুহূর্তে আমার যে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক। অনেকে আছেন হয়তো আমাদের বিডিআর ভাইরাও দেখবেন, বিডিআর পরিবারের অন্যান্য সন্তানরা বা ভাইয়েরাও দেখবেন। আমি মূলত আজকে যে কথাটা বলার জন্য আসছি সেটা হলো, আমাদেরকে যেভাবে নির্মমভাবে, অন্যায়ভাবে এবং চাকরিচ্যুত করা হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। যেখানে কোনো প্রকার স্বচ্ছতা ছিল না আমাদের কোনো জবাবদিহিতা। বিচারের কাঠগড়ায়, যেমন ধরেন বিচারের কাঠগড়ায় আমাদের আইনজীবী নেওয়ার সুযোগ থাকলেও আইনজীবী কোনো প্রকার সাক্ষীর সাথে জেরা বা কোনো যুক্তিসঙ্গত তর্ক করার কোনো সুযোগ ছিল না। তাহলে বিষয়টা বোঝেন যে আমাদেরকে আইনজীবী নিয়োগের সুযোগ থাকলেও সাক্ষীর সাথে কোনো প্রকার তর্ক বা সাক্ষীর সাথে জেরা করার কোনো সুযোগ ছিল না। তাহলে এই আইনজীবী নিয়োগ এটা কোন ধরনের, এটা আমার মাথায় আসে না। আপনারা একটু ভেবে দেখুন যে এটা কোন ধরনের নিয়ম। ধরুন আপনাকে একটা বই দেওয়া হলো যে এই বইয়ের উপরে 1 মাস পরে তোমার পরীক্ষা নেওয়া হবে, কিন্তু বইটা তুমি পড়তে পারবে না। বইটা একবারের জন্য চোখ বলে দেখতে পারবে না। তাহলে আপনি 1 মাস পরে যে পরীক্ষা দেবেন, সেই পরীক্ষাটা আপনার কেমন হবে একটু ভেবে দেখুন। তো আমাদের অবস্থা হয়েছিল সেরকম। আমাদের অবস্থা ঠিক সেরকমই হয়েছিল যে বিচারের জন্য আমরা আমাদের সুবিচার পাওয়ার জন্য আইনজীবী আমরা নিতে পারবো, কিন্তু আইনজীবী মুখ খুলতে পারবে না। তাই কেমন হয়েছে তাহলে বোঝেন বিষয়টা। আমাদের বিচার ব্যবস্থা তাহলে কেমন হয়েছে। আরেকটা বিষয় আমি বলি, পিলখানা ঘটনার পর যখন তদন্ত কর্মকর্তারা বিডিআরের কোনো প্রকার সম্পৃক্ততা খুঁজে পেল না, তখন বিচার তো সম্পন্ন করতে হবে। তখন সরকারকে তো একটা বিচার সম্পন্ন করতে হবে, কিন্তু কিভাবে করবে বিচার? তখন তারা চিন্তা করলো যে কথায় আছে না যে কাঁটা দিয়ে কাঁটা তোলা, বা কানে পানি গেলে পানি দিয়ে কানের পানি বের করা, সাপও মারবো লাঠিও ভাঙবে না, এই যে কথাগুলো আছে, এই কথাগুলোই তারা লাস্টে কাজে লাগালো। সেটা কীরকম? সেটা হচ্ছে, আমাদেরকে কি করলো, পর্যায়ক্রমে অফিসে নিয়ে যেত। অফিসে নিয়ে যাওয়ার পরে বলতো যে তুমি যদি সাক্ষী হও তাহলে তোমার চাকরি থাকবে, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি 10-15 জনের বিরুদ্ধে, আমি একজন 10-15 জনের বিপক্ষে সাক্ষী দিতে হবে, তাহলে তোমার চাকরি থাকবে। তখন আমরা বা আমাদের লোকজন বলতো যে আমরা কি সাক্ষী দেবো, আমরা তো কিছুই জানি না এই সম্পর্কে, কিভাবে ঘটলো, কেন ঘটলো, কারা কিভাবে ঘটালো, আমরা তো কিছুই জানি না, আমরা কি বলবো। তখন সেই কর্মকর্তারা আমাদেরকে বলতো যে তোমার এ ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না, আমরা স্ক্রিপ্ট লিখে দেবো, এটি তুমি রিভাইজ দেবো বারবার। যখন আদালতে আসামি নিয়ে আসাবে তখন তুমি পর্যায়ক্রমে সেখানে সাক্ষীদের পর্যায়ক্রমে তুমি তোমার বক্তব্য সেখানে তুলে ধরবা, বাস এজলাস থেকে নেমে আসবে, এই হবে তোমার কাজ। তো এরকম বলার পরে সেখানে মনে করেন যে 98% লোক, আমরা 98% আমরা বিডিআর তারা যে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাসে আমরা একমত হইনি। একমত না হতে আমরা আমাদেরকে জেলে পাঠাই দিয়েছে। আমরা জেলে চলে এসেছি, আমাদের চাকরি চলে গেছে।
তো এভাবে আমাদের বিচার ব্যবস্থা, তারা আমাদের বিচার ব্যবস্থা এভাবে করছে। তাহলে বুঝুন যে আমাদের উপর কী অন্যায় করা হয়েছে আমাদের উপরে। আরেকটা বিষয় আমি বলি যে আজ এই 16টা বছর, সে 2009 সাল থেকে আজ 2024 সাল, এই 16টা বছর 15-16টা বছর আমরা কোনো মুখ খুলতে পারি নাই। যদি আমরা কোনো আন্দোলন বা কোনো মানববন্ধন করতে গেছি তখন আমাদেরকে দেশদ্রোহী মামলা দেওয়া হবে ভয় দেখিয়ে, আমরা তখন কোনো কিছু করতে পারি নাই। তো বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে, সেই সন্ত্রাসী সরকারকে দেশ থেকে পলায়ন করানো হয়েছে। কি বলবো যে দেশ থেকে, সে সরকার থেকে পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করছে। কতটা বিপজ্জনক সরকার ছিল এই 16টা বছর আমাদের দেশের জন্য। তো আলহামদুলিল্লাহ যে নতুন গভর্নমেন্ট আসছে, ডক্টর ইউনূস সাহেবের যে 17 সদস্যর যে গভর্নমেন্ট, আমাদের এখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে, তো তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আমাদের বিচার ব্যবস্থাটাকে পুনরায় তদন্ত করে আমাদেরকে চাকরিতে বহাল করার বিনীতভাবে অনুরোধ করছি। এবং সত্যিকারে যারা দোষী, যারা এই রাজনৈতিকভাবে যারা এই ইন্ধন দিয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারে আওতায় আনা হোক এবং আমাদেরকে মুক্তি দিয়ে আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সর্বোপরি আমাদের একটাই দাবি, আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমাদের পরিবার পরিজনদেরকে আমাদের এই নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত করা হোক। আর একটা বিষয় বলি, আমাদের অনেক সন্তানরা এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আমাদের সন্তানরাও এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এই শেখ হাসিনা সরকারকে হটানোর যে মুখ্য ভূমিকা রাখছে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের সন্তানদেরও যেন একটা চাকরির ব্যবস্থা করা হয় এবং আমাদেরকে নিঃশর্তভাবে চাকরিতে পুনরায় বহাল করে আমাদের সেই কলঙ্ক দাগ, আমাদের জীবন থেকে যে কলঙ্ক হয়েছে, কলঙ্ক থেকে আমাদেরকে মুক্ত করা হোক। একটা বিষয়, আমাদের সন্তানরা কোথাও চাকরি করতে পারতেছে না, যখনই বাবার পরিচয় যখন দেওয়া হয় তখন তার চাকরি হচ্ছে না। তো এই সব কলঙ্ক থেকে আমাদেরকে মুক্ত করুন এবং আমাদেরকে এই চাকরিতে পুনরায় বহাল করুন। আর আমার আজকে আর কিছু বলবো না, আজকের বক্তব্যটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা চাকরিটা পুনরায় ফিরে পেতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।